বিসমিল্লাহির রহমানির রহিম। ইংরেজি ভাষার অনুবাদ শিক্ষা কোর্সের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুফাজ্জল হোসেন। আজকে আমরা দ্বিতীয় পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই পর্বে রয়েছে শব্দ গঠন, প্রিপোজিশন এবং নতুন শব্দ গঠনের প্রক্রিয়া। ইতিপূর্বে গত ক্লাসে আমরা শিখেছিলাম ভাষা লেখার জন্য আমরা শিখেছিলাম সেগুলো লেটার দিয়ে কীভাবে একটি অর্থবহ শব্দ তৈরি করা যায় সেটা আমরা শিখেছিলাম। একটা শব্দকে কিভাবে উচ্চারণ করতে হবে সেজন্য আমরা সিলেবল শিখেছিলাম। একই সাথে ওয়ার্ড বা শব্দের কাজ কি আমরা সেটাও শিখেছিলাম। আসলে ভাষা মানেই হচ্ছে ওয়ার্ড, এটা আপনাকে মাথায় একেবারে গেঁথে নিতে হবে। ভাষা মানেই হচ্ছে ওয়ার্ড বা শব্দ। আপনি যত বেশি শব্দ জানবেন আপনি তত বেশি ভালো ভাষা বলতে পারবেন। ভাষা সম্পর্কে আপনার তত দখল থাকবে। যেখানে আপনার শব্দ জানা নেই সেখানে বাস্তবিক পক্ষে কোনো ভাষার শিক্ষা নেই। শব্দকে গাঁথার পদ্ধতির নাম হচ্ছে ব্যাকরণ। আপনি যদি সুন্দরভাবে গাঁথতে নাও পারেন তারপরে আপনি অপরের কাছে মনের ভাবটা প্রকাশ করতে পারবেন। কিন্তু যদি আপনার শব্দ জানা না থাকে, আপনার গাঁথনির পদ্ধতি যতই ভালো জানা থাকুক না কেন, আপনি কখনো সেই ভাষাটা প্রয়োগ করতে পারবেন না। তাই বেশি বেশি শব্দ শিখুন, পরিচিত শব্দগুলো আগে শিখুন, অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় অপ্রয়োজনীয় শব্দগুলো পরে শিখুন। আমরা গত ক্লাসে শিখেছিলাম ওয়ার্ডের কাজ কি। দেখেন, ওয়ার্ডের কাজ হচ্ছে এই যে শব্দকে ইংরেজিতে ওয়ার্ড বলা হয়। ওয়ার্ডের কাজ হচ্ছে অর্থ প্রকাশ করা অথবা অর্থ প্রকাশে সাহায্য করা। একটা ওয়ার্ড অর্থ প্রকাশ করে, এটার জন্য কোনো গ্রামার লাগে না। যেমন আপনি যদি বলেন স্কাই, আকাশ, এটার জন্য কোনো গ্রামারের প্রয়োজন নেই। কিন্তু যদি বলেন আকাশে, তখন এখানে একটা ব্যাকরণের ব্যবহার করতে হবে। তো মূল শব্দের শুধু অর্থ জানলেই হয়, কিন্তু যখন এই শব্দগুলোকে একটু পরিবর্তন করে দেওয়া হয় তখন আমাদের এই নতুন শব্দকে তৈরি করার জন্য কিছু সাহায্যকারী ওয়ার্ড ব্যবহার করতে হয়। চলুন আমরা এই বিষয়ে আজকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আমরা এর আগে জেনেছিলাম যে ওয়ার্ড এবং ওয়ার্ডের কাজ কী। ওয়ার্ডের মূল কাজ হচ্ছে অর্থ প্রকাশ করা বা অর্থ প্রকাশে সাহায্য করা। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো নিজে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, আবার কিছু শব্দ আছে যেগুলো নিজে কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু অন্য শব্দের অর্থ প্রকাশে সাহায্য করে। বাংলা ভাষায় এগুলোকে বলা হয় বিভক্তি, উপসর্গ, অনুসর্গ। সাহায্যকারী শব্দগুলো হচ্ছে বাংলা ভাষার যে সাহায্যকারী শব্দগুলো সেগুলো হচ্ছে এ, অ, তে, র, এর ইত্যাদি। যেমন নদী একটা শব্দ, তাহলে এটা সাহায্যকারী শব্দ যদি আমরা যোগ করি নদীর সাথে তাহলে কী হবে? যেমন ধরেন নদী দিয়ে আমরা কী করতে পারি, নদীতে, এখানে তে যুক্ত করে, তে হচ্ছে সাহায্যকারী শব্দ, এই নদীর সাথে তে যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠিত হয়েছে নদীতে, নদীকে, এরকম যে কে যুক্ত হয়ে নদীর অন্তঃস্থরে যুক্ত হয়ে নদীটি, টি যুক্ত হয়ে। আকাশের ক্ষেত্রে এরকম ধরেন আকাশের, আকাশে, আকাশকে। তো ইংরেজি ভাষাতে এরকম কিছু সাহায্যকারী কিছু ওয়ার্ড আছে যেগুলো অন্য নিজের কোনো অর্থ প্রকাশ করতে পারে না কিন্তু আরেকজনের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে সাহায্য করে। এরকম সাহায্যকারী শব্দকে আমরা ইংরেজিতে বলি প্রিপোজিশন। খুব ভালো করে খেয়াল রাখেন, যেই শব্দগুলোর নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু আরেকটা শব্দের অর্থকে প্রকাশ করার জন্য সে সাহায্য করে, সেগুলোকে বলা হচ্ছে প্রিপোজিশন। বাক্য তৈরি করা শেখার আগে প্রথমে আমাদের শব্দ তৈরি করা শিখতে হবে। কারণ কি? কারণ হচ্ছে বাক্য হচ্ছে শব্দের সমষ্টি। কয়েকটি শব্দ বসিয়ে আপনি বাক্য তৈরি করবেন, কিন্তু শব্দগুলো যে অবস্থায় প্রাথমিকভাবে থাকে আমরা সাধারণত সেই অবস্থায় ব্যবহার করতে পারি না। যেমন কামাল একজন ব্যক্তির নাম, তাকে যদি ডাকতে আরেকজনকে আমি আদেশ করি তখন বলি কীভাবে বলি? কামালকে ডাকো। এই যে কামাল শব্দের সাথে কে যুক্ত করলাম, এখানে একটু পরিবর্তন হয়ে গিয়েছে। এই পরিবর্তনটা আমাদের জানতে হবে। এই পরিবর্তনের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয়। ইংরেজি ভাষায় কীভাবে নতুন শব্দ তৈরি করব সেগুলো আমরা শিখব ইনশাআল্লাহ। যে সকল ওয়ার্ড সরাসরি অর্থ প্রকাশ করে সেগুলোতে কোনো গ্রামার নেই, সেই সকল ওয়ার্ড সরাসরি মুখস্থ করে নিতে হবে। যেমন আকাশ, এটা একটা শব্দ, এর সরাসরি ইংরেজি আছে যেমন স্কাই, কিন্তু আকাশে শব্দটির সরাসরি কোনো ইংরেজি নেই। আকাশে, এটা সরাসরি কোনো ইংরেজি নেই। তাই গ্রামার প্রয়োগ করে আকাশে, এটার জন্য আমরা একটা ইংরেজি শব্দ তৈরি করব, যেমন ইন দ্য স্কাই, এই শব্দটা তৈরি করা হয়েছে। ভালো করে খেয়াল করেন,
আকাশ এটা সরাসরি শব্দ আছে স্কাই, কিন্তু যদি বলি আকাশে, এখানে একটা গ্রামার প্রয়োগ করতে হবে, না হলে আপনি এটার সরাসরি কোনো ইংরেজি ওয়ার্ড আপনি পাবেন না। সেক্ষেত্রে আমরা এই যে ইন দ্য একটা শব্দ, এই ব্যাকরণটা আমরা এখানে এসেছি। এখানে একটা হচ্ছে প্রিপোজিশন আর একটা আর্টিকেল। এই সাহায্যকারী ওয়ার্ড ব্যবহার করে কীভাবে ওয়ার্ড গঠন করা যায় আমরা সেগুলো শিখব। সাহায্যকারী ওয়ার্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দগুলোর মধ্যে একটি হচ্ছে ইন। আপনি আপনার সন্তানকে অবশ্যই এটার বাংলা অর্থ শেখাবেন। ইন শব্দের অর্থ হচ্ছে এ অ তে। মূল শব্দটার শেষে এ অ তে বসায় হলো ইন শব্দটি। তাহলে কোনো কিছুর মধ্যে বা সীমানার মধ্যে বোঝাতে ইন বসে, এটা প্রিপোজিশনের সংজ্ঞা। বাট আমরা এইভাবে শিখব না, কঠিন করে শিখব না। আমরা শিখব ইন শব্দের অর্থ হচ্ছে এ অ অথবা তে। এ অ তে, এটা হচ্ছে ইনের অর্থ। আমরা একটু পড়ি। ইন দ্য স্কাই, আকাশে। লক্ষ্য করেন মূল শব্দটা স্কাই মানে আকাশ, শুধু একারের জন্য আনতে হয়েছে আমাকে ইন দ্য স্কাই। এই যে এ বলেছিলাম না, ইন অর্থ এ, তাহলে ইন যেহেতু স্কাইয়ের আগে বসেছে, এই দিয়ের কোনো অর্থ হয় না। দিটা ডিফিনিট করার জন্য, নির্দিষ্ট করার জন্য আসে। দিয়ের জন্য আলাদা কোনো অর্থ করতে যাবেন না, এটাকে আমলেও নেওয়ার দরকার নেই। এইটা আপনার উচ্চারণের সুবিধার জন্য আপনি বসাবেন, অথবা দরকার হলে বাদও দিবেন। এই ইনের আলাদা অর্থ করতে যাবেন না। আমাদের দরকার হচ্ছে এই ইন, এই দির আলাদা কোনো অর্থ করতে যাবেন না, ইনের অর্থ করবেন। তাহলে ইন স্কাই, আকাশে, অথবা ইন দ্য স্কাই, আকাশে। পন্ড শব্দের অর্থ হলো পুকুর, তারা আগে দেখেন ইন বসেছে, তাহলে এখানেও এ এসেছে আমাদের পুকুরে। এই যে একারটা এসেছে, মানে শেষে যে এ উচ্চারণটা এসেছে, এটা হচ্ছে ইনের কারণে। এটা ভালো করে আপনার সন্তানকে শেখাবেন, আপনি নিজেও ভালো করে বুঝে নিন। স্কাই আকাশ, কিন্তু যখনই আমি বলবো আকাশে, তখন আপনাকে এই এখানে এই এর জন্য ইন আনতে হবে। ইন দ্য স্কাই, আকাশে, কারণ একটা বিশাল জায়গা, মোটামুটি এর মাঝখানেই কোনো কিছু বোঝাই আমরা। আকাশে বলতে পন্ড, পুকুরে। ইন দ্য পন্ড, পুকুরে। ইন দ্য রিভার, নদীতে। দেখেন এখানে কিন্তু এ আসেনি, বাংলা উচ্চারণের সুবিধার জন্য এসেছে নদীতে। তাহলে এ অ তের যে কোনো একটা যেটা আপনার সুবিধা হয় সেটা বসাবেন। এগুলো সব ইনের কারণে হচ্ছে। ইন দ্য ক্লাস, ক্লাসে। ক্লাস অর্থ হলো ক্লাস, কিন্তু যখন বলবো ক্লাসে, তখন এই যে একারের জন্য আপনাকে এর আগে একটা ইন আনতে হবে। যদি বলেন ইন ক্লাস, নো প্রবলেম, ক্লাসে হয়ে যাবে। কিন্তু যদি আপনি ক্লাসটাকে একেবারে নির্দিষ্ট করে বোঝাতে চান যে কোনো একটি নির্দিষ্ট ক্লাস, সেক্ষেত্রে আপনি তার আগে একটা দি বসাবেন। এটা এর বাংলা করার সময় আলাদা অর্থ করতে হবে না দির জন্য, শুধুমাত্র বসাবেন আপনি। তাহলে কক্ষ ইংরেজি হচ্ছে রুম। ইন দ্য রুম, কক্ষে। অনুরূপভাবে মর্নিং সকাল, ইন দ্য মর্নিং, সকালে। ঢাকা মানে ঢাকা, যখন বলবো ইন ঢাকা, তখন হলো ঢাকায় অথবা ঢাকাতে। ফিল্ড মাঠ, ইন দ্য ফিল্ড, মাঠে। দেখেন আমরা এখানে বাক্য রয়েছে, এখানে ব্যবহার করি ইন দ্য স্কাই, আকাশে। ইন দ্য রিভার, নদীতে। ইন দ্য ক্লাস, ক্লাসে। ইন অফিস, অফিসে বা অফিসের মধ্যে, আপনি যেভাবে বলেন। ইন দ্য ফিল্ড, নদীতে। ইনের পরে অন্তত যদি দি থাকে, দি এবং তারপরে আরেকটা শব্দ পর্যন্ত আপনাকে একটানা পড়তে হবে, এখানে মাঝখানে থামা যাবে না। ইন দি এভাবে থামা যাবে না। ইন দ্য ফিল্ড, আপনি এটা একটা একসাথে পড়তে হবে। তারপরে ইন দ্য মর্নিং, সকালে। ইন ক্লাস, শ্রেণীতে। ইন ক্লাস, শ্রেণীকক্ষে বা শ্রেণীতে। আমরা ইনের ব্যবহার জানলাম, চলুন আরেকটা জানি। অন, এটাও যথেষ্ট একেবারে ব্যবহৃত। অন হচ্ছে উপরে অথবা অন্তস্থ এর অর্থ। অন অর্থ উপরে অথবা অন্তস্থ, কোনো কিছু যদি স্পর্শ করে উপরে থাকে, মাঝখানে কোনো খালি নাই, ঝুলন্ত অবস্থায় নাই, স্পর্শ করে উপরে থাকলে আপনি অবশ্যই সেটার আগে অন বসাবেন। যেমন ধরেন অন হেড, মাথার উপর। অন দ্য রুট, রাস্তায়। আমি কিন্তু রাস্তার উপরেও বলতে পারতাম, কোনো ভুল হতো না। যদি বলতাম অন দ্য রুট, রাস্তা, এটা হতো। লক্ষ্য করেন এই যে ডান পাশেরগুলো। অন হেড, মাথার উপর। অন দ্য রুট, রাস্তার উপর অথবা রাস্তায়। অন বুট, নৌকার উপর অথবা নৌকায়, দুটি হবে। অন বুট, নৌকায় অথবা নৌকার উপর। অন রুফ, ছাদের উপর। অন টেবিল, টেবিলের উপর। অন বেড, বিছানার উপর অথবা বিছানায়ও হতে পারে। অন বেড, বিছানার উপর। আবার এখানে দেখি অন মাই হেড, আমার মাথার উপর। অন মাই হেড, আমার মাথার উপর। অন দ্য রুট, রাস্তার উপর। এই যে অন দ্য রুট, রাস্তার উপর।
অন বুট নৌকায় বা নৌকার উপর, অন দ্য রুফ ছাদের উপর, অন দ্য টেবিল টেবিলের উপর, অন বেড বিছানায়। তাহলে এই বিষয়গুলো আমরা একটু ভালো করে দেখে নিলাম। অন অর্থ হচ্ছে উপরে অথবা কখনো অন্তস্থ অর্থ আসে। এরকম কীরকম উপরে, ঝুলন্ত অবস্থায় উপরে থাকলে অন বসবে না। আমরা যখন এরকম যেমন টেবিলের উপরে একটা গ্লাস রেখেছি, বই রেখেছি, কোনো কিছু রেখেছি, মাঝখানে কোনো গ্যাপ নাই, একটা আরেকটার উপরে লেগে লেগে বসে আছে, যদি এরকম লাগালাগি হয়ে বসে থাকে, স্পর্শ করে বসে থাকে, সেই ক্ষেত্রে আমরা ওইরকম উপরে বোঝাইতে আমরা অন ব্যবহার করব। চলুন আরেকটা দেখি। অফ, সবচেয়ে বেশি ব্যবহৃত সাহায্যকারী ওয়ার্ডগুলো আমরা শিখছি। ইন, অন, অফ, টু এগুলো হচ্ছে সাহায্যকারী ওয়ার্ড, আরেকটার শব্দ গঠনে সহায়তা করে। হ্যাঁ, নিজেদের পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না, কিন্তু আরেকজনের অর্থ প্রকাশে সাহায্য করে, নতুন একটা ওয়ার্ড গঠনে সাহায্য করে। অফ শব্দের অর্থ হচ্ছে এর। আগেই বলেছি সাহায্যকারী ওয়ার্ডগুলো, প্রিপোজিশনগুলো অন্য ওয়ার্ডের আগে বসবে, পরে বসবে না। কিন্তু পরে বসলে আপনি এটা অর্থ করবেন না, আগে বসলেই কেবল অর্থ করবেন। লক্ষ্য করেন, অফ বুক, বুক অর্থ বই, অফ বুক মানে হলো বইয়ের। পেন কলম, অফ পেন কলমের। ঢাকা, ঢাকা যদি বলি অফ ঢাকা তাহলে হচ্ছে ঢাকার, এখানে একটা ঢাকা বসাইতে হবে আমাদের। হেনা, এর অর্থ হলে হেনা, যদি বলি অফ হেনা হেনার। অফ কামাল, কামালের। কামাল অর্থ কামাল, কিন্তু এর আগে অফ থাকার কারণে আপনি অথবা এর যুক্ত করবেন। কামালের, এখানে এর যুক্ত করেছি আমি। স্কুলের, এখানেও এর যুক্ত করেছি। অফ স্কুল, স্কুলের। অফ দেম, তাদের। দে অর্থ হলো তারা, কিন্তু যখন আমি বলেছি অফ দেম তখন অর্থ হচ্ছে তাদের। অফ কার, গাড়ির। তাহলে কোনো শব্দের আগে যদি আমরা অফ পাই অথবা অফ দা পাই, আগে বলেছি দীর কোনো অর্থ করতে হবে না, যদি কোনো শব্দের আগে আমরা অফ পাই অথবা অফ দা পাই, তাহলে ওই শব্দের বাংলা অর্থের পরে অন্তঃস্থ অথবা এর আমি বসিয়ে দিব। লক্ষ্য করুন, আমি পুরো বাক্যটা এখন পড়ছি না, কারণ আপনাদের বাক্য গঠন আমি শেখাচ্ছি না, আমি শেখাচ্ছি এখন শুধুমাত্র শব্দ গঠন। একটা মূল শব্দের সাথে সাহায্যকারী ওয়ার্ড যুক্ত করে কীভাবে নতুন শব্দ গঠন করা যায় আমরা সেটা শিখছি। এই পর্যায়ে আমরা অফের ব্যবহার শিখছি, যার বাংলা অর্থ হচ্ছে অথবা এর। অফ বুক, বইয়ের। অফ কামাল, কামালে দেখেন অফের আগে একটা পেন আছে, এর সাথে অফের কোনো সম্পর্কই নেই, অফের পরে যেটা বসবে তার সাথে শুধু তার সম্পর্ক। অফ কামাল, কামালের। এই কিন্তু আপনি পেন অফ এটা পড়তে পারবেন না, কিন্তু তাহলে আপনি কোনো অর্থ করতে পারবেন না। এই সাহায্যকারী ওয়ার্ডগুলো সবসময় তার পরের শব্দের সাথে সম্পর্ক করবে, আগেরটার সাথে না। আবারও বলছি, এই সাহায্যকারী ওয়ার্ডগুলো মানে প্রিপোজিশনগুলো তার পরের শব্দের সাথে সম্পর্ক করবে, আগের শব্দের সাথে না। তাহলে অফ কামাল, কামালের। অফ হেনা, হেনার। অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের। দেখেন আওয়ার স্কুল, আমাদের স্কুল, এটা কিন্তু একসাথে উচ্চারণ হবে, এটা আলাদা করে দেখার দরকার নেই। অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের। এই যে স্কুলের শেষে এর যুক্ত করেছি আমরা, স্কুলের। তাহলে আশা করি অফের ব্যবহারটা বুঝতে পেরেছেন। আরেকটা শব্দ দেখি, টু। এটার অর্থ হচ্ছে এ, দিকে বা কাছে। একটা বস্তু স্থির অবস্থায় আছে, ওটার যদি ওইটার দিকে আপনি যান, ওটার দিকে যদি আপনি নির্দেশ করেন অথবা ওইটার কাছের দিকে নির্দেশ করেন, বস্তুর আগে স্থির থাকতে হবে। ব্যক্তিটা, বস্তুটা বা কোনো স্থাপনা ওটা যদি স্থির থাকে তাহলে আপনি তার ক্ষেত্রে টু বসাবেন, ওই সমস্ত জিনিস বুঝাইতে গেলে ওই দিকে ওইরকম এ, দিকে বা কাছে বুঝাইতে আপনি টু বসাবেন। যেমন টু স্কুল, স্কুলে। স্কুলটা স্থির জায়গায়, আমি ওটার দিকে বুঝিয়েছি, এই জন্য বলেছি টু স্কুল, স্কুলে। টু মার্কেট, বাজারে। টু ফিল্ড, মাঠে। টু টেবিল, টেবিলের কাছে। টু কামাল, কামালের কাছে। টু হেনা, হেনার কাছে। টু দ্য ফ্লাওয়ার, ফুলের কাছে। টু দ্য মুন, চাঁদের কাছে। এই প্রত্যেকটা জিনিসই ধরে নিতে হবে যার কাছে আমি বোঝাচ্ছি, চার দিকে বোঝাচ্ছি, সে স্থির অবস্থায় আছে। ইউ গো টু স্কুল, ইউ গো তুমি যাও, টু স্কুল স্কুলে। স্কুলটা স্থির, এই জন্য স্কুলে। স্কুল যাও না, স্কুলে যাও। এই যে এ কার্ডটা এসেছে, এই এটা এসেছে টুর জন্যে, এই টুর অর্থ হবে এ। হি কামস টু মার্কেট, সে আসে টু মার্কেট, মার্কেটের দিকে, বাজারের দিকে সে আসে। এক্ষেত্রে দিকে অর্থে ব্যবহার করা হয়েছে। কাম টু ফিল্ড, মাঠের দিকে আসো। টু ফিল্ড, মাঠের দিকে অথবা মাঠের কাছে, আপনি যেভাবে বলেন। তো টু টেবিল, টেবিলের দিকে। টু কামাল, কামালের দিকে।
কাম টু হেনা, হেনার কাছে আসো অথবা হেনার দিকে আসো। আশা করি টু এর ব্যবহার বুঝতে পেরেছেন। এই শব্দের অর্থগুলো মুখস্থ করাবেন। টু অর্থ এ দিকে কাছে, এ দিকে কাছে। এই এ মানে একার বসবে শব্দের মধ্যে, যখন এ সরাসরি বসে না, এতে তখন একার বসে। আরেকটা শব্দ রয়েছে এট, প্রচুর ব্যবহৃত হয়। আপনি যখন প্রিপোজিশন পড়তে যাবেন আপনাকে নানাবিধ হিসাবে নির্দিষ্ট সময়ের পূর্বে এটা, অনির্দিষ্ট সময়ের পূর্বে এটা, বড় জায়গার সময় এটা, ছোট জায়গার সময় এটা, কিন্তু আপনি যখন অনুবাদ করতে যাবেন তখন আপনার এগুলো কিছুই মনে রাখার দরকার নাই। এট শব্দের অর্থ হলো এ অ তে দিকে, এ অ তে অথবা দিকে, এট। এট শব্দের অর্থ হচ্ছে এ অ তে দিকে। আমরা ইনের মতোই শিখবো এগুলো, শুধু ব্যবহারটা আপনি পড়লেই বুঝবেন। হি ইজ অ্যাট স্কুল, অ্যাট স্কুল মানে হলো স্কুলে। আপনি যখন হি ইজ অ্যাট স্কুল, সে স্কুলে, আপনি এমনি বুঝতে পারবেন যে এর অর্থ হলো অ্যাট স্কুল মানে হলো স্কুলে। এই যে এ এসেছে, অ্যাট বারহাট্টা, বারহাট্টায় অন্তস্থ এসেছে। অ্যাট নুন, দুপুরে এ এসেছে। আপনি যখন এটা এ অ তে দিকে অর্থটা জানবেন তখন এগুলোর জন্য আলাদা কোনো কিছুই শেখাই দেবো আপনাকে। অ্যাট নাইট, রাত্রে, নাইট মানে রাত্র, আর অ্যাট নাইট রাত্রে। অ্যাট 7 AM, সকাল 7টায়, AM থাকার কারণে সকাল বোঝানো হয়েছে। অ্যাট 7 AM, সকাল 7টায়। অ্যাট 5 PM, বিকাল 5টায়। অ্যাট 10 টাকা, 10 টাকায়, এই যে অন্তস্থ 10 টাকায়। অ্যাট 50 টাকা, 55 টাকায়। অ্যাট হোম, বাড়িতে। তাহলে অ্যাট শব্দের অর্থ হলো এ অ তে দিকে। এগুলো যদি ভালো করে, যেমন লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। তাহলে অ্যাট শব্দের অর্থ কখনো দিকে হয়, সাধারণত এ ও তে অথবা দিকে হয়। এটা মুখস্থ করাতে হবে আপনার সন্তানকে, সেও মুখস্থ করাইতে হবে, নিশ্চিত করতে হবে যে এই শব্দের অর্থগুলো সে মুখস্থ করেছে। কারণ আপনি যখন ইংরেজি তৈরি করবেন, বাংলা ভাষা দিয়ে আপনাকে ইংরেজি শিখতে হবে। আপনাকে প্রথমেই মাথার ভিতরে আপনার ইংরেজিটা ঢুকবে না, বা আপনার মনের ভিতর কখনো ইংরেজিতে সেন্টেন্স তৈরি হবে না। মনে ভাবটা জাগবে হলো বাংলা ভাষায়। আপনি যেহেতু বাঙালি, আমরা যেহেতু বাঙালি, আমাদের ভাষায় মনের ভিতরে বাক্যটা আসবে বাংলা ভাষায়, পরে আমার ব্রেন সেটাকে ট্রান্সলেশন করে আরেকজনের সামনে ইংরেজিতে প্রকাশ করবে। কাজে আমাকে বাংলাটাকে শিখতে হবে। আমার শিক্ষার পদ্ধতি, আমি যে ব্যাকরণ শেখাবো পুরোটাই বেঙ্গলি বেস, বাংলা ভিত্তিক। আপনি বাংলা ভাষার মাধ্যমে আমার ইংরেজি শিখবো। আগে কীভাবে বাংলায় থাকে, জাস্ট এটাকে ইংরেজি করতে হলে কী করতে আমরা সেটা শিখব। বাংলায় থাকি স্কুলে, সুতরাং আমরা জানি যে স্কুলের পরিবর্তে তার আগে যে একারের জন্য আমরা অ্যাড বসাইতে হয়, এটাই আপনাদেরকে শেখাতে চেয়েছি। চলুন পরেরটা যাই। উইথ, এটার নির্দিষ্ট অর্থ আছে, এটা সাহায্যকারী, বাট এর নিজস্ব অর্থ আছে। এটা আপনি সরাসরি অর্থ শব্দার্থ শিখলেই পারবেন। যেখানে উইথ আছে এর অর্থ হলো সাথে অথবা দ্বারা। এটার জন্য কোনো গ্রামারটা আমার অন্য কিছু খুঁজ করার দরকার নেই। উইথ দেখলে আপনি অর্থ করবেন সাথে অথবা দ্বারা। যেমন উইথ মি, আমার সাথে। উইথ হেনা, হেনার সাথে, কিন্তু এটার পরের শব্দের সাথে আপনি সম্পর্কটা যুক্ত করবেন। উইথ আসলে এটা পরের শব্দে যুক্ত করবেন, আগের শব্দের সাথে না। উইথ মি, আমার সাথে। উইথ হেনা, হেনার সাথে। উইথ ডগ, কুকুরের সাথে। উইথ পেন, কলমের দ্বারা। উইথ বল, বল দ্বারা। আপনি এগুলো আবার সাথে করতে যাবেন না। উইথ পেন মানে কলমের সাথে বলার দরকার নেই। হ্যাঁ, আই রাইট উইথ পেন, আমি কলম দিয়ে লিখি বা কলম দ্বারা লিখি। আই প্লে উইথ বল, আমি বল দ্বারা খেলি অথবা বল দিয়ে খেলি, এরকম আর কি। উইথ বল, বল দ্বারা, দুইটা অর্থ শিখতে হবে, সাথে দ্বারা। মানুষ হইলে আমরা সাধারণত সাথে ব্যবহার করব, বস্তু হইলে দ্বারা ব্যবহার করবে। উইথ আই, চোখ দিয়ে অথবা চোখ দ্বারা। উইথ ইয়ার, কান দিয়ে। উইথ ব্লেড, ব্লেড দিয়ে বা ব্লেড দ্বারা। উইথ টাকা, টাকা দিয়ে অথবা টাকা দ্বারা। উইথ গান, বন্দুক দিয়ে অথবা বন্দুক দ্বারা। তাহলে আপনারা বুঝতে পারছেন, উইথ যদি আপনি শিখেন বাকিগুলো এমনিতেই শিখে যাবেন। উইথের দুইটা অর্থ সাথে অথবা দ্বারা। যেটা আপনার সবচেয়ে বেশি ম্যাচ করবে আপনার অনুবাদের সাথে, অর্থের সাথে যেটা বেশি ম্যাচ করবে, এখান থেকে আপনি সেই অর্থটা নেবেন। উইথ শব্দের অর্থ হচ্ছে সাথে অথবা দ্বারা। আবারও বলছি, আপনার সন্তানকে যদি আপনি সাহায্যকারী ওয়ার্ড না শিখান, গ্রামার আর কিছুই না, সাহায্যকারী ওয়ার্ডগুলোর কাজ জানাটার নাম হচ্ছে গ্রামার। আমি যখন আপনাদের বাকি বিষয়গুলো পড়াবো, টেন্সে যাবো খুব শিগগিরই, তখন আপনি দেখবেন কোনো ফাংশনই নাই, মূল শব্দগুলো কিছুই করতে হয় না, শুধু সাহায্যকারী ওয়ার্ডগুলো শিখলে ইংরেজি ভাষা শেখা হয়ে যায়। অনলি সাহায্যকারী ওয়ার্ড, এবং সেটার সংখ্যা গড়পড়তা 40 থেকে 50টা। এই 40 থেকে 50টা ওয়ার্ড যদি আপনি শিখতে পারেন, মুখস্থ করতে পারেন, আপনি ইংরেজি ভাষার অনুবাদ করতে পারবেন।
আপনি আশ্চর্য হয়ে যাবে, মাত্র 30 থেকে এই 40টা অথবা 50টা হবে না, 30 থেকে 40টা হবে। এই শব্দার্থগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি ইংরেজির অনুবাদ করতে পারবেন, এবং সেগুলো হচ্ছে সাহায্যকারী ওয়ার্ড। কোথাও এটা ব্যবহার করা নাই যে অক্সিলারি ওয়ার্ড, না, অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে। আসলে এগুলো হচ্ছে সব সাহায্যকারী ওয়ার্ড। চলুন পরেরটা দেখি। বাই শব্দের অর্থ হলো দ্বারা। মুখস্থ করেন, আর কিছুই দরকার নেই, সবসময় দ্বারা দ্বারাই বোঝাবে। কখনো কখনো বাই পাশে বোঝায়, তবে বাই অর্থ দ্বারাই বেশি বোঝায়, বাই অর্থ পাশেও বোঝায়। বাই কামাল, কামালের দ্বারা। বাই হেনা, হেনার দ্বারা। বাই মি, আমার দ্বারা। বাই দেম, তাদের দ্বারা। বাই হিম, তার দ্বারা। সাধারণত বস্তু দিয়ে হলে আমরা উইথ ব্যবহার করি, বাই বলি না। হ্যাঁ, ব্যক্তির ক্ষেত্রে আমরা ব্যক্তি দ্বারা হইলে আমরা বাই বসি। যেমন হি স্ট্যান্ড বাই মি, সে আমার পাশে দাঁড়ালো। হি স্টুড বাই মি, সে আমার পাশে দাঁড়ালো। কখনো পাশে অর্থেও বাই ব্যবহৃত হয়। চলুন আমরা পরের ওয়ার্ডে যাই। ফর। ফর শব্দের অর্থ হচ্ছে জন্য অথবা যাবৎ। সময়ের আগে যদি ফর বসে তাহলে অর্থ হবে যাবৎ, অন্য সকল ক্ষেত্রে ফরের অর্থ হইল জন্য। ফর ফুড, খাবারের জন্য অথবা খাদ্যের জন্য। ফর মি, আমার জন্য। ফর কামাল, কামালের জন্য। ফর 5 days, এই 5 days হলো একটা সময়, তাহলে এই অর্থ হলো 5 দিন, আর এটার জন্য তখন ফরের অর্থ হবে যাবৎ, 5 দিন যাবৎ। ফর 10 minutes, 10 মিনিট যাবৎ। ফর 5 years, 5 বছর যাবৎ। বিষয়টা কি বুঝতে পেরেছেন? ফর লং ডে, দিন যাবৎ, সারাদিন যাবৎ। তাহলে ফর যদি সময়ের পূর্বে বসে তাহলে অর্থ হলো যাবৎ, আর ফর যদি অন্য শব্দের আগে বসে তাহলে অর্থ হলো জন্য। তাহলে ফরের অর্থ জন্য এবং যাবৎ দুইটাই মুখস্থ করে নেবেন। বিফোর অর্থ হলো আগে, সামনে অথবা পূর্বে। আগে, সামনে অথবা পূর্বে, বিফোর, এটা মুখস্থ করে নেবে। যেখানে দেখুন বিফোর মি, আমার পূর্বে অথবা আমার সামনে। বিফোর কামাল, কামালের সামনে অথবা কামালের পূর্বে। বিফোর মানডে, সোমবারের আগে। বিফোর 1997, 1997 সালের আগে অথবা পূর্বে। তাহলে বিফোরে এটা খুব জটিল কিছু না, শব্দের অর্থটা শুধু শিখে নেবেন। আগে, সামনে, পূর্বে আপনি কি ব্যবহার করতে চাচ্ছেন, যেখানে ওই অর্থে আপনাকে নিতে হবে। আপনি অনুবাদ করার সময় 3টার মধ্যে যেটা দিয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ অর্থ করা যায় 3টা থেকে ওইটা দিয়ে অর্থ করবেন, অনুবাদ করবেন ইংরেজিকে। প্রচুর ইংরেজি অনুবাদ করার চেষ্টা করবেন এখন থেকে। বই খুলে শুধু এই যে সাহায্যকারী ওয়ার্ডগুলো যেগুলো আমি আজকে পড়াচ্ছি, এগুলো যেখানে যেখানে আছে তার পরের শব্দের সাথে যুক্ত করে আপনারা এটার অর্থ করবেন, দেখবেন সহজ লাগছে। এবং আজকের এই একটা লেকচারে আপনি প্রায় 50% ইংরেজির অনুবাদ আপনি করতে পারবেন। পরে দেখেন আফটার। আফটার অর্থ হলো পরে বা পিছনে, ঠিক ওইটার উল্টাটা, বিফোরের উল্টাটা হচ্ছে আফটার। হি স্পিক্স আফটার হেনা। আচ্ছা এইদিকে বলি আগে, ওইটা পরে অনুবাদ করে দিচ্ছি। আফটার মি, আমার পরে। বিফোর মি আমার পূর্বে, আর এখানে আফটার মি আমার পরে বা আমার পিছনে। আফটার কামাল, কামালের পরে, কারণ এটা এই পরের শব্দটা আমার এটার সাথে যুক্ত করতে হবে। আফটার যে পরে যে শব্দ আসবে এটা কামালের পরে বা কামালের পিছনে। আফটার মানডে, সোমবারের পর। আগে যে পরের শব্দটা আগে বসাইতে হবে, আর এই যে প্রিপোজিশনের অর্থগুলো সবসময় পরে আসে। আফটার মানডে, সোমবারের পর। আফটার 1997, 1997 সালের পর। হি স্পিক্স আফটার হেনা, সে হেনার পরে কথা বলে। অথবা আই ইট ফুড আফটার মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের খাবারের পরে খাবার খাই, পরে খাবার নেই আর কি। হি ক্রাইজ আফটার ফেল, সে ফেল করার পরে কাঁদে। এই যে ব্যাপারগুলো রয়েছে, আফটার ফেল করার পরে। আফটার মাই ব্রাদার, আমার ভাইয়ের পরে। আপনি সবটা পড়বেন না, শুধু আফটারের পরবর্তী শব্দগুলো পড়বেন। আফটার হেনা, হেনার পরে। আফটার মাই ব্রাদার, আমার ভাইয়ের পরে। আফটারের পরে দুইটা শব্দ একসাথে করতে, আফটার মাই হলে অর্থ হবে না, পজিটিভ যদি থাকে পরেরটা সহ পড়তে হবে। আফটার মাই ব্রাদার, আমার ভাইয়ের পরে। আফটার ফেল করার পরে, এরকম আফটার। পরেরটা আসি চলেন। আন্ডার শব্দের অর্থ হচ্ছে নিচে বা অধীনে। স্থিরভাবে কোনো কিছু নিচে আছে, চলন্ত অবস্থায় না, স্থিরভাবে নিচে পড়ে আছে, কোনো কিছুর নিচে আছে, এরকম হলে আমরা ব্যবহার করব আন্ডার। আন্ডার টেবিল, টেবিলের নিচে। আন্ডার দ্য স্কাই, আকাশের নিচে। আগেই বলেছি দির কোনো অর্থ নাই। আন্ডার দ্য স্কাই, আকাশের নিচে। আন্ডার দ্য কাপ, কাপের নিচে।
এই আন্ডার শব্দটা এসে এখানে অন্তঃস্থ বসিয়েছে, না হলে বাংলা অর্থ করা যায় না। এই অন্তঃস্থ থাকলে ওইটার জন্য অফের ব্যবহারের প্রয়োজন নেই। আন্ডার দ্য কাপ, কাপের নিচে। আন্ডার ম্যানেজার, ম্যানেজারের অধীনে। ওই যে অধীনে ব্যবহার করেছি আমরা শব্দটা, হ্যাঁ। আন্ডার অর্থ হলো অধীন। আন্ডার ম্যানেজার, ম্যানেজার অধীনে। আন্ডার কামাল, কামালের অধীনে। আন্ডার ঢাকা, ঢাকার অধীনে। আন্ডার দেম, তাদের অধীনে। আন্ডার গভর্নমেন্ট, সরকারের অধীনে। তাহলে আন্ডার শব্দের অর্থ হলো কখনো নিচে, আবার কখনো অধীনে। আপনি কী অর্থে ব্যবহার করতে চান বা কোন অর্থ দিয়ে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ অর্থ হয় আপনি সেটা গ্রহণ করবেন। দ্য বল, বলটি, ইজ আন্ডার দ্য চেয়ার, চেয়ারের নিচে, মানে স্থিরভাবে আছে বলটা চেয়ারের নিচে। দ্য বিল্ডিং ইজ আন্ডার দ্য ট্রি, বিল্ডিংটা গাছের নিচে। পটেটো গ্রোস আন্ডার সয়েল, আলু জন্মায় আন্ডার সয়েল, মাটির নিচে। আন্ডার দ্য ট্রি, গাছের নিচে। তারপরে আন্ডার দ্য চেয়ার, চেয়ারের নিচে। আপনি শুধু আন্ডারের পরেরটুকু পড়বেন, আগের অংশটুর ব্যবহার আপনাকে এখন আমি শিখাইনি। যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা জানেন না আপনার সন্তানকে জটিলভাবে শেখাবেন না। এই বাক্য থেকে শুধু এই আন্ডারের পরের অংশটুকু নিয়ে বাক্য গঠন করা শেখান। অ্যাবাউট, কেউ কেউ অ্যাবাউট বলে, যেভাবে উচ্চারণ করেন আপনি। অ্যাবাউট প্রায়, সম্বন্ধে বা সম্পর্কে। অ্যাবাউট 5 কেজি, প্রায় 5 কেজি। অ্যাবাউট 10,000, প্রায় 10,000। অ্যাবাউট 3 কিলোমিটার্স, প্রায় 3 কিলোমিটার। অ্যাবাউট মিনা, মিনা সম্পর্কে। অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে। অ্যাবাউট দ্য স্কাই, আকাশ সম্পর্কে। আমরা এরকম অ্যাবাউট অর্থ হলো প্রায়, সম্বন্ধে, সম্পর্কে। 3টা অর্থ আমরা ভালো করে মুখস্থ করে নেব অ্যাবাউটের। তাহলে আমাদের এখানে অ্যাবাউট কোথাও দেখলে আর সমস্যা হবে না, শব্দগুলোর অর্থ মুখস্থ করতে হবে। হ্যাঁ, এগুলোর নিজস্ব অর্থই আছে। এগুলো সাহায্যকারী হলেও যেহেতু আরেকজনের আগে বসে ও পরের শব্দটার কে সুন্দরভাবে অর্থ প্রকাশে সাহায্য করে, এই জন্য এগুলোকে আমি সাহায্যকারী অর্থ হিসাবে, মানে ওয়ার্ড হিসাবে রেখেছি। আরও কিছু আছে, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। ইন ফ্রন্ট অফ, সামনে অথবা সম্মুখে। হি ইজ ইন ফ্রন্ট অফ মাই ডোর, সে আমার দরজার সামনে। ইন ফ্রন্ট অফ, সামনে, মাই ডোর, আমার দরজার। তাহলে ইন ফ্রন্ট অফ মাই ডোর, 3টা মিলাই একটা, এটা একটা ফ্রেজ, মুখস্থ করতে হবে। ইন ফ্রন্ট অফ, সামনে। ইন ফ্রন্ট অফ, সামনে, মাই ডোর, আমার দরজার। অ্যাগেনস্ট, বিপরীতে। অ্যাগেনস্ট দ্য ব্যাংক, ব্যাংকের বিপরীতে। টুয়ার্ডস, সামনের দিকে। হি ওয়েন্ট, সে গেল। টুয়ার্ডস কামাল, কামালের দিকে। কামালের দিকে গেলে চলন্ত অবস্থায় টুয়ার্ডস ব্যবহৃত হয়। চলন্ত অবস্থায় সামনের দিকে বুঝাইতে টুয়ার্ডস ব্যবহৃত হয়। অ্যাগো, পূর্বে বা আগে। হি জয়েন্ট অ্যাট দ্য স্কুল 2 years অ্যাগো, সে 2 বছর আগে স্কুলটাতে জয়েন করেছিল। তাহলে আমরা এগো শব্দটা দেখলাম। এগো শব্দটা সবার শেষে বসেছে, তারপরে বসে নাই, এর সরাসরি অর্থ প্রকাশ করেছে। এটা সাহায্যকারী হিসাবে ব্যবহৃত হয় নাই, আমরা এটা এমনিতেই শব্দটা ব্যবহার করেছি। এগো, পূর্বে। আমরা এখানে যদি বলতাম বিফোর 2 years, তাহলে এটা সবচেয়ে সুন্দর হতো 2 বছর পূর্বে। উইদিন, ভবিষ্যতের কোনো সময় শেষ হওয়ার আগেই যদি আমরা একটা কিছু করে ফেলি সেটা হচ্ছে উইদিন। উইদিন হচ্ছে কোনো একটা সময়ের আগে বা মধ্যে। উইদিন এ উইক, 1 সপ্তাহের আগে বা 1 সপ্তাহের মধ্যে। আমরা অর্থটা করবো এরকম যে 1 সপ্তাহের শেষ হওয়ার আগেই আমরা এটা শেষ করে ফেলবো। উইদিন এ উইক, 1 সপ্তাহ, 1 সপ্তাহের মধ্যে। এর অর্থ করেন উইদিন মানে হলো মধ্যে, 1 সপ্তাহের মধ্যে। হ্যাঁ, উইদিন 5 টাকা, 5 টাকার মধ্যেই কিছু কেনাকাটা করতে বললাম যে উইদিন 5 টাকা, তুমি 5 টাকার মধ্যেই কেনাকাটা করবা। আচ্ছা, সিন্স, এর অর্থ হলো হতে অথবা থেকে, এটা মুখস্থ করাবেন। হতে অথবা থেকে, সাধারণত নির্দিষ্ট সময়ের হতে, নির্দিষ্ট সময় হতে বা থেকে বোঝাইতে আমরা সিন্স ব্যবহার করি। যেমন ধরেন সিন্স 5 PM, 5টা হতে বা 5টা থেকে। ফ্রম, এর অর্থ হলো হতে, এটা নির্দিষ্ট সময় হতে পারে, নির্দিষ্ট সময় নাও হতে পারে, অন্য জায়গা থেকেও হতে পারে। তাহলে ফ্রম অর্থ হলো হতে। ফ্রম দ্য স্কুল, স্কুল থেকে বা স্কুল হতে। দ্রু, মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে যদি হয়, যেমন জানালার মধ্য দিয়ে, দরজার মধ্য দিয়ে, কোনো বেড়ার মাঝখান দিয়ে কোনো কিছু প্রবেশ করেছে। দ্রু শব্দের অর্থ হলো কোনো কিছু ব্যাধ করে, একদম সোজাসুজি যদি চলে যায়, কোনো কিছু ছিদ্র করে ব্যাধ করে চলে যায়, তাহলে অর্থ হবে দ্রু। যেমন দ্রু দ্য উইন্ডো, জানালা বরাবর, জানালা ব্যাধ করে। দ্রু দ্য রুফ, ছাদ ব্যাধ করে। হ্যাঁ,
থ্রু দ্য স্কুল, স্কুল ব্যাথ করে স্কুল একবারে ই হয়ে চলে গেছে এরকম। বিহাইন্ড, পিছনে, কারো পিছনে কোনো কিছু থাকলে সেখানে আমরা বিহাইন্ড বলবো। বিলো, বিলো অর্থ হলো ঝুলন্ত অবস্থায় যদি নিচে থাকে, উপরে একটা কিছুর সাথে ঝুলে রয়েছে, এগুলো আমরা তখন বিলো ব্যবহার করব। নিচে একটু ফাঁক রেখে নিচে এরকম, যে একটু ফাঁক আছে এরকম নিচে বুঝাইতে বিলো ব্যবহার করা হয়। অ্যালং অর্থ হলো লম্বালম্বিভাবে, সরাসরি, বরাবর। অ্যালং দ্য রুট, রাস্তা বরাবর গাড়িটা চলে গেল। হ্যাঁ, অ্যালং দ্য পন্ড, একদম পুকুর বরাবর নৌকাটা চলে গেল। এটা অ্যালং অর্থ হলো বরাবর, এটা মুখস্থ করতে হবে শব্দগুলো। অ্যাক্রোস, কোনো কিছুর প্রস্থ বরাবর আমরা যদি বলি তখন এই অ্যাক্রোস ব্যবহার করি। আপ হলো চলতে চলতে উপরে, ডাউন হলো নামতে নামতে নিচে। হ্যাঁ, আমরা এই সিঁড়ি দিয়ে যখন চলতে চলতে উপরের দিকে যায়, ডাউন, নিচের দিকে নামার অর্থে মানে চলতে চলতে, এখানে চলমান অবস্থায় নিচে বুঝাইতে গিয়ে আমরা এগুলো ব্যবহার করি। তো আজকে আমরা যে বিষয়গুলো পড়লাম সেগুলো একটু আবার স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে আরবি ভাষা, ইংরেজি ভাষায় অনেকগুলো ওয়ার্ড রয়েছে যেগুলো নিজস্ব অর্থ আছে। এগুলো শব্দ অর্থ শিখে ফেললেই আপনার ইংরেজি হয়ে যাবে, কিন্তু কিছু ওয়ার্ড রয়েছে নিজস্ব অর্থ নেই, এগুলো অন্য একটা ওয়ার্ডের অর্থ প্রকাশে সহায়তা করে। আর এখানে আমাদের যত ঝামেলা, এবং আমরা তখন আসলে ওই সাহায্যকারী ওয়ার্ডটি কীরকম অর্থ প্রকাশ করেছে, কার সাথে মিশেছে, আমরা সেগুলো করতে পারি না। এবং বাংলা অনুবাদ করার ক্ষেত্রেও এই সাহায্যকারী ওয়ার্ডগুলোর অর্থটা আমরা বের করে আনতে পারি না, ফলে আমাদের বাক্যটি তার যোগ্যতা হারায়, বাক্যটা সুন্দর হয় না, এলোমেলো হয়ে যায়। আমার এই লেকচারের পরে আশা করি আপনারা এই সাহায্যকারী ওয়ার্ডের, বিশেষ করে প্রিপোজিশনের ব্যবহারের মাধ্যমে আমরা কিভাবে নতুন ওয়ার্ড তৈরি করতে পারি সেগুলো আমরা বুঝতে পেরেছি। এগুলো আপনার শিশুকে বুঝান, আপনি নিজেও যদি শিক্ষার্থী হন আপনি নিজেও এগুলো অর্থ বুঝে নিন। আশা করি আপনার জন্য খুবই সহজ হবে। আমার সাথে থাকুন, একদম সহজভাবে বাংলা ভাষায় আমরা ইংরেজি শিখব, কোনো চাপ নেবেন না। তো মহান রবের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকলকে ধন্যবাদ।